দুই দিনের মালয়েশিয়া সফর শেষে চীনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর 4 দিনের চীন সফরে বিনিয়োগ বাণিজ্যের অন্তত 10টি বিষয় গুরুত্ব পাবে। এর মধ্যে কেরানীগঞ্জে হান্টার বিনিয়োগ, $9 বিলিয়ন ঋণ, তিস্তা মহাপরিকল্পনায় বিনিয়োগ সহ বিভিন্ন বিষয় রয়েছে। এছাড়াও দুই দেশের নিজস্ব মুদ্রায় বাণিজ্যের আলোচনা থাকবে জোরালো অবস্থানে। বিশ্লেষকরা মনে করছেন, গুরুত্বপূর্ণ এই সফরে বাংলাদেশের স্বার্থকে দেখতে হবে সবার আগে। ইমদাদ হোসেনের প্রতিবেদনে বিস্তারিত। ঢাকার কেরানীগঞ্জের শীতলক্ষ্যার তীরে এই জমি প্রস্তুত হচ্ছে চীনা প্রতিষ্ঠান হান্ডার জন্য। বস্ত্র ও পোশাক খাত নির্ভর শিল্প কারখানা স্থাপনে সেখানে বিনিয়োগ হওয়ার কথা রয়েছে $25 কোটি, যা চূড়ান্ত হতে পারে প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরকালে। দীর্ঘ 20 বছর পর ক্ষমতায় এসে বাণিজ্য ও বিনিয়োগ আনতে চীন সফরে বিএনপি সরকার প্রধান। তার এই সফরে সব মিলিয়ে গুরুত্ব পাচ্ছে অন্তত 10টি বিষয়। যেমন, সফরের প্রথম দিনে বেইজিংয়ে বিনিয়োগ সম্মেলনে অংশ নেবেন প্রধানমন্ত্রী। আলোচনায় আসতে পারে চীনা অর্থনৈতিক অঞ্চলে চূড়ান্ত অনুমোদনের বিষয়টিও। সেখানেও বিনিয়োগ আসার কথা অন্তত $50 কোটি। চীনের এখন অনেক উদ্বৃত্ত অর্থ আছে, আর বাংলাদেশের এখন ঋণের দরকার। চীনের অনেক প্রযুক্তি আছে, বাংলাদেশের প্রযুক্তি প্রয়োজন। এই বিষয়গুলোর মধ্যে আমার মনে হয় যে দুই দেশের অর্থনীতির একটা পরিপক্কতা আছে। সো এই দৃষ্টিভঙ্গি থেকে আমি মনে করি যে এই সফরে যেগুলো স্বাক্ষর হওয়ার কথা, এটা বাংলাদেশের জন্য ইতিবাচকই ভূমিকা রাখবে। তার সফরকালে চীন, এআইআইবি ও এনডিবি থেকে $9 বিলিয়ন বেশি অর্থায়ন প্রস্তাব বিবেচনায় রয়েছে। এছাড়া নির্বাচনী ইশতেহারে অন্যতম প্রকল্প তিস্তা মহাপরিকল্পনার জন্য বিনিয়োগ চাইবে বাংলাদেশ। পাশাপাশি মোংলা বন্দর ও ডিজিটাল সংযোগ প্রকল্পে চীনা অর্থায়নও এই সফরের লক্ষ্য। বাংলাদেশ চীন মুক্ত বাণিজ্য চুক্তির আনুষ্ঠানিক আলোচনাও শুরু হতে পারে তারেক রহমানের এই সফরে। সাথে টাকা ইউয়ানে বাণিজ্য চুক্তির সম্ভাবনাও রয়েছে জোরালোভাবে। রয়েছে বিডার প্রথম বিদেশি অফিস ও বিশেষ চায়না ডেস্ক চালুর উদ্যোগ। এই ব্যবসায়ী নেতা মনে করেন, দুদেশের বাণিজ্য ঘাটতি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই সফর। বাংলাদেশে কোনো চীনের ব্যাংক নাই। আমাদের উদ্দেশ্য কি, চীন একটা ব্যাংক এখানে কমার্শিয়াল ব্যাংক করুক। এরা কিন্তু টাকা, ওদের কাছে যথেষ্ট টাকা আছে, আমাদের মিল ফ্যাক্টরিতে তারা বিনিয়োগ করতে পারবে এবং ওই ক্ষেত্রে তাদের কিন্তু রেট কমও আছে। যদি তারা ব্যাংকটা করে, এই ব্যাংকের সঙ্গে বাংলাদেশের টাকা এবং ইউএনের আমরা চাচ্ছি একটা মুদ্রা, একটা এক্সচেঞ্জ রেট ধার্য করা হোক। আমরা এই চীনের টাকাই আমরা এলসি করব চীনে। বর্তমানে বাংলাদেশে চীনা বিনিয়োগ $192 কোটি। ইমদাদ হোসেন, 71, ঢাকা। এর আগে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে বাংলাদেশ থেকে আরও বেশি শ্রমিক নেয়ার পাশাপাশি কাগজপত্রহীন অভিবাসীদের বৈধ করে নেয়ারও আহ্বান জানান তারেক রহমান। সোমবার সকালে পুত্রাজায়াতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়ে বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে প্রবাসী বাংলাদেশিদের দুর্ভোগ লাঘবে মালয়েশিয়ার সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। মালয়েশিয়া থেকে আরও জানাচ্ছেন শফিকুল হক। মালয়েশিয়া সফরের শেষ দিনে স্থানীয় সময় সোমবার সকাল 8:30টায় কুয়ালালামপুর থেকে মোটর শোভাযাত্রা সহ পুত্রজায়ে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী জুবাইদা রহমান। পেটদানা পুত্র ভবনে পৌঁছালে প্রধানমন্ত্রী তারেক রহমান ও জুবাইদা রহমানকে উষ্ণ অভ্যর্থনা জানান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ও তার সহধর্মিণী। এরপর লালগালিচায় তারেক রহমান ও জুবাইদা রহমানকে মালয়েশিয়ার সশস্ত্র বাহিনীর একটি সুসজ্জিত দল গার্ড অব অনার প্রদান করেন। এ সময় মালয়েশিয়া ও বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশিত হয়। সংবর্ধনার পরে দুই প্রধানমন্ত্রী একান্তে বৈঠক করেন। বৈঠকে তারা দ্বিপাক্ষিক সম্পর্কের নানা বিষয়ে পর্যালোচনার পাশাপাশি পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়ে মতবিনিময় করেন। পরে তাদের নেতৃত্বে একটি প্রতিনিধি পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়। আলোচনায় বাংলাদেশি কর্মী নিয়োগে আবারও শ্রমবাজার উন্মুক্তকরণ, অবৈধ বাংলাদেশি অভিবাসীদের নিয়মিতকরণ ও ওয়ার্ক পারমিট নবায়ন, রোহিঙ্গা ইস্যু এবং জাতিসংঘ সহ বহুপাক্ষিক ফোরামে সহযোগিতার বিষয়গুলো গুরুত্ব পায়। এ বৈঠকের পর দুই দেশের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সংস্কৃতি বিষয়ক একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এছাড়া সন্ত্রাসবাদ দমনে গবেষণা ও সক্ষমতা বাড়াতে সহযোগিতা এবং বিনিয়োগ সংক্রান্ত একটি দ্বিপাক্ষিক দলিল বিনিময় করা হয়।
এ সময় দুদেশের পররাষ্ট্রমন্ত্রী দলিল দুটি বিনিময় করেন। এরপর দুদেশের সরকার প্রধান একটি যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেন। I requested His Excellency Prime Minister Anwar Ibrahim to consider recruiting more Bangladeshi workers as well as to open labor market as soon possible. Now, human resource cooperation, particularly the workers, has been firstly critical. বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে পুত্রজায়ায় প্রধানমন্ত্রীর ভবন অভিমুখে সড়কের দুই পাশে বাংলাদেশ ও মালয়েশিয়ার জাতীয় পতাকা টানানো হয়। পাহাড় সম ঋণ নিয়ে যাত্রা শুরু করেছে তারেক রহমান নেতৃত্বাধীন সরকার। লক্ষ্য এখন দেশের অর্থনীতি পুনরুদ্ধার করা। সে বার্তা দিতেই সরকার প্রধান হিসেবে দেশের বাইরে প্রথম সফর হিসেবে এশিয়া টাইগার খ্যাত মালয়েশিয়াকে বেছে নিয়েছেন তারেক রহমান। সামনের দিনে মালয়েশিয়া থেকে কি কি সুবিধা পাবে সেদিকেই এখন তাকিয়ে বাংলাদেশ। শফিকুল হক, ৭১, মালয়েশিয়া। প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরে মালয়েশিয়ায় আবারও খুলছে বাংলাদেশের শ্রম বাজার। দেশটির প্রধানমন্ত্রীর সাথে বৈঠকে এ বিষয়ে মিলেছে সুখবর। খুব দ্রুতই মালয়েশিয়ায় শ্রমিক পাঠানো শুরু হবে বলে আশা করেছেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নূর। সেই সাথে জনশক্তি রপ্তানি এজেন্সিগুলোর একচেটিয়া সিন্ডিকেট রুখতে সরকার কঠোর পদক্ষেপ নেবে বলেও ৭১কে তিনি জানান। রাশেদ আনিসের প্রতিবেদন। সরকার প্রধান হিসেবে প্রথম বিদেশ সফরে মালয়েশিয়ায় গেলেন তারেক রহমান। তার ঐতিহাসিক এই সফরে দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠকে বাংলাদেশ থেকে নতুন করে কর্মী নিয়োগে সম্মতি দিয়েছে দেশটির সরকার। একই সাথে সেখানে কাগজপত্র না থাকা প্রবাসীদের বৈধ করার অনুরোধও করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, যা মালয়েশিয়ায় ফের বাংলাদেশের শ্রমবাজার উন্মুক্ত ও বিনিয়োগ আকর্ষণের বার্তা দিচ্ছে। এতে বাংলাদেশের অনেক বেকার তরুণ স্বপ্ন দেখছেন মালয়েশিয়ায় নতুন কর্মসংস্থানের। প্রবাসী ভাইগুলো অবৈধ আছে, তাদেরকে যেন বৈধতার বিষয়ে কথা বলা হয়। বাংলাদেশের সরকারের সাথে মালয়েশিয়ার সরকার যাতে একটা আলোচনা করে যাতে অবৈধ লোকগুলো বৈধভাবে সুযোগ পায়, সেই জন্য যাতে আলোচনা চালা। ৭১কে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নূর জানান, ২০২৪ সাল থেকে মালয়েশিয়ায় বাংলাদেশ থেকে কর্মী নেয়ার স্থগিতাদেশ উঠতে যাচ্ছে শিগগিরই। দ্রুত সময়ের মধ্যেই হবে। আমরা তো আগে এক্সপেক্ট করছিলাম যে অন্তত ধরেন এখন এই জুন মাস, হ্যাঁ, সেক্ষেত্রে প্রধানমন্ত্রীর সফরের মধ্য দিয়ে এটা একটা ওপেন হবে। যেহেতু প্রধানমন্ত্রী গিয়েছেন, আশা করি এখন আনুষ্ঠানিকতা বা যদি কোনো আপনার ফর্মালিটি থাকে সেটা শেষ করার পরেই আমরা এটা ওপেন করতে পারবো। বর্তমানে মালয়েশিয়ায় কর্মরত ৮ লাখ অনিবন্ধিত বাংলাদেশিদের বৈধ করা ও দেশে ফিরিয়ে আনার বিষয়ে উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি। যারা একেবারে সেন্সিটিভ কোনো ঘটনায় জড়িত তাদের বিষয়ে তো আমাদের কিছু করার নেই, বাট ইন জেনারেল যারা সমস্যা আছে কিংবা অবৈধ হয়ে আছে তাদেরকে ফিরিয়ে আনার জন্য তো রাষ্ট্র হিসেবে আমাদের সবসময় প্রচেষ্টা থাকবে। আর প্রধানমন্ত্রী পর্যায়ে যখন সফর হয় এইগুলো তো তোলা হয় এবং ন্যাচারালি সেটা তোলা হয়েছে। প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর সফরে দুদেশের মধ্যে বিদ্যমান সমঝোতা স্মারকের বিতর্কিত ধারাগুলো সংশোধন হবে। শ্রমিকদের অধিকার এবং মর্যাদা রক্ষার ক্ষেত্রে আমরা মনে করছি একটু প্রতিবন্ধকতা তৈরি করছে, সেই বিষয়গুলো সংশোধনের দাবি আলাপ আলোচনায় তোলা হয়েছে। রাশেদ আনিস, ৭১, ঢাকা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীকে কেন্দ্র করে নাশকতা এড়াতে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, ফরিদপুর, গোপালগঞ্জ, চট্টগ্রামে সেনা মোতায়েন করেছে সরকার। স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, বিভিন্ন স্থানে অপতৎপরতার চেষ্টা চালাচ্ছে দলটির নেতাকর্মীরা। বাড়তি সতর্কতার অংশ হিসেবে সেনাবাহিনীকে মাঠে নামানো হয়েছে। নারায়ণগঞ্জ ৩ আসনের এমপির ছেলেকে পুলিশ হেফাজতে নেয়ার কারণও ব্যাখ্যা করেছেন তিনি। শারমিনীর রিপোর্টে বিস্তারিত। ২৩ জুন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গেল কয়েকদিন বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করতে দেখা গেছে দলটির নেতাকর্মীদের। গোয়েন্দা সংস্থাগুলোর শঙ্কা, এদিন অনেক স্থানে বিশৃঙ্খলা করতে পারে দলটির কর্মীরা। তাই বাড়তি সতর্কতা হিসেবে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম মহানগর, ফরিদপুর ও গোপালগঞ্জ জেলায় সেনা মোতায়েন করা হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। ২২ থেকে ৩০ জুন পর্যন্ত মাঠে থাকবেন তারা। কার্যক্রম নিষিদ্ধ যে মাফিয়া বাহিনী আওয়ামী লীগের কিছু অপতৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। বিভিন্ন ডিস্ট্রিক্টে আমরা দেখেছি তারা মিছিল মিটিং করার মতো কিছু কার্যক্রম হাতে নিয়েছে, দুই একটা দেখা গিয়েছে। তাতে করে আমাদের মনে হয়েছে তারা হয়তো একটা অস্থিরতা সৃষ্টির পায় তারা করলেও করতে পারে।
এই বিবেচনায় আমরা আমাদের সমস্ত বাহিনীগুলোকে সতর্ক থাকার জন্য নির্দেশনা দিয়েছি, যা সবসময় থাকে। এর আগে 1.5 বছর সেনাবাহিনী মাঠে থাকার পরও চলতি মাসেই তাদের তুলে নেওয়ার প্রক্রিয়া শুরু করে বর্তমান সরকার। তাহলে এখন আবার কেন সেনা মোতায়েনের প্রয়োজন হলো সে ব্যাখ্যাও দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। সিভিল পাওয়ার মাঝে মধ্যে বিজিবিকে আনি, মাঝে মধ্যে সেনা সদস্যদেরকে আমরা নিয়োগ করি, এটা রুটিন ওয়ার্ক। চাঁদাবাজি সহ বিভিন্ন অভিযোগে নারায়ণগঞ্জ 3 আসনের বিএনপির এমপি আজহারুল ইসলাম মান্নানের ছেলে খায়রুল ইসলামকে হেফাজতে নেয় ডিবি। জিজ্ঞাসাবাদের পর তাকে ছেড়ে দেওয়া হয়, কারণ জানান স্বরাষ্ট্রমন্ত্রী। নারায়ণগঞ্জ 3 আসনের এমপির ছেলের কি কোনো বিশেষ অধিকার আছে? আইনের চোখে সবাই সমান। পুলিশের কাছে বিভিন্ন রকম অভিযোগ ছিল তার বিরুদ্ধে, সেগুলোর জন্য জিজ্ঞাসাবাদের জন্য তাকে তারা নিয়ে এসছে, জিজ্ঞাসাবাদ করেছে এবং প্রয়োজন মনে করেছে তার কাছ থেকে মুসলাকা নেওয়ার প্রয়োজন নিয়ে মুসলাকা নিয়ে ছেড়ে দিয়েছে। তিনি আরো দাবি করেন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে ভালো। শারমিন নীরা, ৭১, ঢাকা। বঙ্গোপসাগরে তেল, গ্যাস ও খনিজ সম্পদ অনুসন্ধান এবং উত্তোলনে নতুন করে জোর দিচ্ছে সরকার। বিশ্ব হাইড্রোগ্রাফি দিবস উপলক্ষে বাংলাদেশ নৌবাহিনী আয়োজিত সেমিনারে এই তথ্য জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। এ সময় তিনি অভিযোগ করেন আগে সরকারের সিদ্ধান্তের কারণে এর সুফল নিতে পারেনি বাংলাদেশ। বিস্তারিত জানাচ্ছেন নাদিয়া শারমিন। মিয়ানমার ও ভারতের সাথে সমুদ্র সীমা বিরোধ নিষ্পত্তির পর বঙ্গোপসাগরে বাংলাদেশের অধীনে এসেছে প্রায় 1,18,000 বর্গ কিলোমিটার সামুদ্রিক এলাকা। ফলে এই বিশাল সামুদ্রিক এলাকায় জ্বালানি ও খনিজ সম্পদ অনুসন্ধানের নতুন সুযোগ তৈরি হয়েছে। Hidden depths, shifting sands, and treacherous shoals. To navigate it safely. এখন পর্যন্ত যে গ্যাসের মজুদ পাওয়া গেছে তা বর্তমান হারে ব্যবহার হলে তা দিয়ে চলবে আর এক যুগ। এমন বাস্তবতায় জ্বালানি নিরাপত্তার জন্য জরুরি সমুদ্রে নতুন গ্যাস ক্ষেত্র অনুসন্ধান। এজন্য 2026 সালে সরকার বঙ্গোপসাগরের 26টি অফশোর ব্লক আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে অনুসন্ধানের জন্য উন্মুক্ত করেছে। এর মধ্যে আছে 11টি অগভীর এবং 15টি গভীর সমুদ্র ব্লক। আরো 2টি বন্দর বাস্তবায়নের পথে আমরা কিছুটা ফাংশন করছে উপায়রা। বিদেশি বিনিয়োগ আকর্ষণে উৎপাদন বন্টন চুক্তি বা পিএসসিও সংশোধন করা হয়েছে। বাংলাদেশ নৌবাহিনীর ব্যবস্থাপনায় বিশ্ব হাইড্রোগ্রাফিক দিবস 2026 উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে নৌপরিবহন মন্ত্রী বলেন, সমুদ্রে বিপুল অর্থনৈতিক সম্ভাবনা রয়েছে। যে যত দ্রুত সেখানে পৌঁছাতে পারছে সে তত লাভবান হচ্ছে। ভারত, বার্মা সেখান থেকে দেখবেন যে সেখানে অনুসন্ধান করেছে, প্রাকৃতিক সম্পদ পেয়েছে, উত্তোলনও করেছে। বাট আমাদের সরকারের সিদ্ধান্তের কারণে সেখানে আমাদের যে সম্ভাবনা আছে তা প্রতিষ্ঠিত হয়নি, সে সুফল আমরা পাইনি। এই সরকার নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে অফশোরগুলিতে কূপ অনুসন্ধান, জ্বালানি, খনিজ যে সমস্ত সম্পদ আছে তা চিহ্নিতকরণ এবং পরবর্তীতে উত্তোলন। ডেফিনেটলি হাইড্রোগ্রাফি সেক্ষেত্রেও ক্রমাগতভাবে অবদান রেখে চলেছে। 1983 সাল থেকে বাংলাদেশ নৌবাহিনী দেশের সমুদ্র অঞ্চল ও বন্দর সংলগ্ন নদীপথে হাইড্রোগ্রাফিক জরিপ এবং আন্তর্জাতিক মানের নটিক্যাল চার্ট প্রকাশ করে আসছে। বাহিনীটির প্রধান জানান, দেশের হাইড্রোগ্রাফিক সক্ষমতা জোরদারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। Bangladesh Navy is actively pursuing modernization through the adoption of advanced survey technologies, autonomous systems and integrated data management solutions. Our aim is to develop a robust and interoperable marine data ecosystem aligned with international standards, ensuring that the hydrographic data serves its fullest potential across all sectors. আঞ্চলিক ও আন্তর্জাতিকভাবে সমুদ্র সম্পর্কিত তথ্যের কার্যকর ব্যবস্থাপনা ও আদান প্রদানের মাধ্যমে টেকসই ও নিরাপদ সামুদ্রিক উন্নয়নে জোর দেন তিনি। নাদিয়া শারমিন, ৭১, ঢাকা। আওয়ামী আমলে ব্যাপক লুটপাটে জড়িত 36 বেসরকারি কোম্পানির আর্থিক প্রতিবেদনে হাত দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা এফআরসি। তালিকায় আছে এসালম গ্রুপের একাধিক কোম্পানি, ইসলামী ব্যাংক সহ ডজনেরও বেশি ব্যাংক, বীমা এবং সেবা খাতের কোম্পানি। গোয়েন্দা সংস্থার দেয়া তথ্যের ভিত্তিতে তদন্ত হচ্ছে বলে জানিয়েছে এফআরসি চেয়ারম্যান। জানিয়েছেন কোনো কোনো কোম্পানির একাধিক অর্থ বছরের অডিট রিপোর্টও পরীক্ষা করা হবে। অনিয়ম পেলে জড়িত সব পক্ষকে শাস্তির আওতায় আনা হবে। রুহুল আমিন জানাচ্ছেন বিস্তারিত। রাষ্ট্র ক্ষমতা ব্যবহার করে এক যুগ আগে ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ নেয় চট্টগ্রাম ভিত্তিক বিতর্কিত এসালম গ্রুপ। এরপর ঋণের নামে ব্যাংকটি থেকে লুট করে প্রায় 1 লাখ কোটি টাকা।
ইসলামী ব্যাংক ও এসালাম গ্রুপের মতো আওয়ামী আমলে ব্যাপক লুটপাটে জড়িয়ে পড়ে অগণিত বেসরকারি কোম্পানি। সম্প্রতি এমন ৩৬ প্রতিষ্ঠানের লুটপাটের ফিরিস্তি তৈরি করেছে একটি গোয়েন্দা সংস্থা। এরপর ব্যবস্থা নিতে রিপোর্ট পাঠিয়ে দেয়া হয় জাতীয় রাজস্ব বোর্ড, এনবিআর, ফিনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল, এফআরসি সহ কয়েকটি দপ্তরে। এফআরসি চেয়ারম্যান জানান, পুঁজিবাজারে নিবন্ধিত কোম্পানিও আছে এই তালিকায়। এই মুহূর্তে আমরা ৩৬টা প্রতিষ্ঠান নিয়ে কাজ করছি। বিভিন্নভাবে আমাদের কাছে তথ্য আসে যে এখানে কোনো সমস্যা আছে। সেই তথ্যের ভিত্তিতে বিশেষ তথ্য তো আমরা পাই বিভিন্ন জায়গা থেকে, তার ভিত্তিতে আমরা কাজ করছি এবং সেগুলো প্রাইভেট লিমিটেড কোম্পানি আছে, পাবলিক লিমিটেড কোম্পানি আছে, ব্যাংক আছে। এফআরসি চেয়ারম্যান জানান, তদন্তে আর্থিক প্রতিবেদনের অনিয়ম খুঁজে বের করা হবে। পাশাপাশি অনিয়মে জড়িত কোম্পানি মালিক, কর্মকর্তা ও স্বাধীন নিরীক্ষকদের দায় নির্ধারণ করে শাস্তি নিশ্চিত করা হবে। অ্যাকাউন্টিং এর যে স্ট্যান্ডার্ড, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড এবং অডিটের যে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড, সেই মান রক্ষা করে অ্যাকাউন্টস এবং অডিট সম্পন্ন হয়েছে কিনা আমরা এটাই দেখব। হিসাবের পদ্ধতিগত ত্রুটি আছে, অডিটের পদ্ধতিগত ত্রুটি আছে কিনা এটি দেখব। যদি পদ্ধতিগত ত্রুটি থাকে সেটি বোঝা যাবে যে এখানে অনিয়ম আছে, আর পদ্ধতিগত ত্রুটি না থাকলে বোঝা যাবে যে এখানে আপাতত বড় ধরনের কোনো অনিয়ম থাকার সম্ভাবনা কম। কর্মকর্তারা জানান, সময় মতো এই কাজ শেষ করার পথে বড় চ্যালেঞ্জ এফআরসির জনবল সংকট ও সক্ষমতা ঘাটতি। এক্ষেত্রে পেশাজীবী সংগঠনগুলো সহযোগিতা করতে পারে বলে জানান হিসাববিদদের সংগঠন আইসিএবি। কর্পোরেটের সাইড থেকে সুশাসনটা করা, এখান থেকে যদি সুশাসনটা করতে পারে এবং কর্পোরেটর যদি একটা কন্ট্রোলের মধ্যে, রেগুলার রিভিউর মধ্যে থাকে, তাহলে এটা অনেক অংশে ইমপ্রুভ করবে। এটা হচ্ছে আমি বলবো ফার্স্ট এফআরসি রোল। সেকেন্ড এফআরসি রোল যেটা, সেটা অবভিয়াসলি অডিট কোয়ালিফিকেশন। অডিটেড কিন্তু আমরা অলরেডি দেখছি, বাট অবভিয়াসলি কোনো কমপ্লেন দিতে আসলে দে হ্যাভ এভরি রাইট টু রিভিউ অলসো সেম থিং। সেক্ষেত্রে এফআরসি দরকার পড়লে আমাদের থেকে সাপোর্ট নিতে পারে ইন টার্মস অফ ট্রেনিং এবং রুলস রেগুলেশন, ওদের এক্সপার্টিস সেভাবে নাই। অনিয়মের ধরন বিবেচনায় ব্যাংক ও পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিকে তদন্তের আওতায় আনাকে ইতিবাচকভাবে দেখছেন হিসাববিদরা। এফআরসি যেন এই পার্টটাতে ভালো করে নজর দেয়। রুহুল আমিন, ৭১, ঢাকা। ইসলামী ব্যাংক সহ ৬টি ব্যাংকের চাকরি হারানো কর্মকর্তা কর্মচারীরা আজ চট্টগ্রামে মানববন্ধন এবং অবস্থান কর্মসূচি পালন করেছেন। এ সময় তারা বকেয়া বেতন পরিশোধ, চাকরিতে পুনর্বহাল, ব্যাংকিং খাতে সুশাসন প্রতিষ্ঠা সহ ১০ দফা দাবি জানান। এসব দাবি পূরণে প্রধানমন্ত্রী তারেক রহমানের হস্তক্ষেপ চান তারা। আরও জানাচ্ছেন প্রণবেশ চক্রবর্তী, ছবি তুলেছেন বাবুল পাল। সোমবার সকাল 10টায় চট্টগ্রামের কোতোয়ালিস্থ বাংলাদেশ ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ের সামনে জড়ো হন ইসলামী ব্যাংক সহ ৬টি ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা কর্মচারীরা। চট্টগ্রাম মহানগর ও জেলার বিভিন্ন উপজেলা থেকে মানববন্ধন এবং অবস্থান কর্মসূচিতে যোগ দেন তারা। মানববন্ধনে অভিযোগ করেন ২০২৪ সালের ৫ই আগস্টের পর মিথ্যা অভিযোগ, অযৌক্তিক পদক্ষেপ, বদলি, হয়রানির মাধ্যমে প্রায় ১০,০০০ কর্মকর্তা কর্মচারীকে কর্মহীন করা হয়েছে। আঞ্চলিক বৈষম্যের মাধ্যমে বৈষম্যের স্বীকার করে আমাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে। আমাদের বেতন ভাতা দিসহ, আমাদের বকেয়া বেতন ভাতা দিসহ যাতে সসম্মান আমাদেরকে ফেরত দেওয়া হয়, অন্যায় অযৌক্তিকভাবে যেভাবে টার্মিনেশন করা হয়েছে। এই সময় দ্রুত চাকরি ফেরত এবং ব্যাংকিং খাতে সুশাসন পুনঃপ্রতিষ্ঠার দাবি জানান তারা। পরিবার পরিজন নিয়ে খুব হতাশা এবং দুর্দশার মধ্যে আছে। আমরা অনেক কষ্টের দিন কাটাচ্ছি। আমরা চাই আমাদের চাকরির পুনর্বহাল। চাকরি হারিয়ে পরিবার পরিজন নিয়ে দুর্বিষহ জীবনযাপন করছেন উল্লেখ করে তাদের দাবি বাস্তবায়নে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান আন্দোলনকারীরা। আমরা আসলে কর্পোরেট জীবন প্রতিষ্ঠা করতে চাই, আমরা রাস্তায় নামতে চাই না। অন্যায়ভাবে আমাদেরকে টার্মিনেট করা হয়েছে। শপথের সম্মানের সাথে চাকরিতে পুনর্বহাল করাই হলো আমাদের একমাত্র প্রধান দাবি। মানববন্ধন শেষে একটি মিছিল নিয়ে নিউ মার্কেট এলাকায় যান তারা। প্রণবেশ চক্রবর্তী, ৭১, চট্টগ্রাম। দর্শক, চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। সাথেই থাকুন।